আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে, তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বিএনপি নেতারা মাসিক একটা চুক্তিভিত্তিক আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছেন। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি বিউটি বাংলার নিয়মিত আয়োজন ভয়েস অফ ডেমোক্রেসিতে। আজকে আমাদের দুজন বিজ্ঞ অতিথি উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে। আমরা একটু প্রথমে পরিচিত হব। আমার বামে আছেন জনাব সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আমার ডানে আছেন মোহাম্মদ আতিকুর রহমান, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই আজকে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আমরা আজকে কথা বলবো আওয়ামী লীগের ফেরা কতটা সম্ভাবনা রয়েছে। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকবো নুরুজ্জামান হীরা। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি বড় এবং ঐতিহাসিক রাজনৈতিক শক্তি, কিন্তু পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা দলটির ভবিষ্যৎ পুনর্গঠন এবং জনসমর্থন ফিরে পাওয়ার সম্ভাবনা নিয়ে চলছে নানা আলোচনা। আজকের পর্বে আমরা খুঁজে দেখব আওয়ামী লীগ রাজনীতি প্রত্যাবর্তনের সম্ভাবনা কতটা, আর সেই পথে প্রধান চ্যালেঞ্জ গুলো কি কি। দর্শক, দুজনের কাছ থেকে বাস্তবতা নিরিখে আমরা আজকে জানবো। আমি প্রথমেই যেতে চাই জনাব সাইফুল হক, আপনার কাছেই। নিশ্চয়ই দেখেছেন 16 বছরের শাসনের অবসান ঘটেছে 5ই আগস্ট 2024 সালে। রাজনৈতিক কার্যক্রমে সাময়িক নিষেধাজ্ঞা প্রথমে, তারপর মে মাসের 2025-এ নির্বাচন কমিশন কর্তৃক তাদের নিবন্ধন স্থগিত হয়। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ 2 বছর অতিক্রান্ত হয়েছে, এখনই চলছে চুলছাড়া বিশ্লেষণ, আবার পুনর্বাসিত হচ্ছে কিনা। আসলে এইটাই সম্ভাবনাকে আপনি কতটা আসলে দেখছেন, আসলে এই সম্ভাবনা আওয়ামী লীগের পুনর্বাসন? আপনাকে ধন্যবাদ প্রিয় ভাজন সহ আলোচক। ভিওডির অনুষ্ঠান যারা দেখছেন দর্শক শ্রোতা, আপনাদেরকে শুভেচ্ছা, সালাম এবং অভিনন্দন জানাই। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে, এটা ফিরবে, হয়তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কখন ফিরবে, কিভাবে ফিরবে, এটা নিয়ে হাজারো প্রশ্ন আছে। আর আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার প্রেক্ষিতে দুটো গুরুত্বপূর্ণ হচ্ছে অভ্যুত্থানের পরে যে অভ্যুত্থানকারী রাজনৈতিক দলগুলো যারা মাঠে আছেন, 12 ফেব্রুয়ারি নির্বাচন, একটা নির্বাচিত সরকার, একটা পার্লামেন্ট গঠিত হয়েছে, সরকারি দল, বিরোধী দলরা আছেন, তারা কিভাবে রাজনীতিটা চিন্তা করছেন, তারা কিভাবে অভ্যুত্থানের এই বিজয় অর্জনটাকে চিন্তা করছেন, বাংলাদেশের ভবিষ্যতে গণতন্ত্রের উত্তরণটাকে, তাদের রাজনৈতিক ভাবনা চিন্তা কি, রাজনৈতিক তাদের ম্যাপটা কি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তারা যদি ব্যর্থতার পরিচয় দেয়, এটা আওয়ামী লীগের ফেরা রাজনৈতিক পথটাকে এটা আরো সহজ করে দিই। এটা গেল একটা প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটা হলো যেটা বলেছি, তাদের সামগ্রিক এখন যারা আছেন সরকারি কি বিরোধী দল, আমাদের সবার সম্মিলিত উদ্যোগে মানুষের যে হিমালয়ের সমান প্রত্যাশা, এই প্রত্যাশা যদি হোঁচট খেতে থাকে, মার খেতে থাকে, ফেরার জমিনটা প্রতিনিয়ত উর্বর হবে, প্রতিনিয়ত এই ফেরার জমিনটা আরো বেশি বাড়তে থাকবে, এটা বিস্তৃত হবে। 2 হচ্ছে আওয়ামী লীগ ফিরবে কিনা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আওয়ামী লীগের দিক থেকে সেটা কিরকম। প্রায় 2 বছর পার হয়েছে, আওয়ামী লীগ এখনো পর্যন্ত গণঅভ্যুত্থানের তার যে অপরাধ দায় স্বীকার, ক্ষমা চাওয়া, প্রার্থনা করেনি, দায় স্বীকার করেনি, কোনো অনুশোচনা নেই, কোনো কিছু আমরা দেখি না। কিন্তু আওয়ামী লীগ যেভাবে এখন চোরাগোপ্তা ভাবে মিছিল করছে, বিক্ষোভ করছে, ফেরার চেষ্টা করেছে, আমি ইতিমধ্যে শতবার বলেছি, এভাবে আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে ফিরতে পারবে না। কারণ আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটা হলো যাদের অপরাধ আছে তাদের ভার্সিটি ট্রাইব্যুনাল আছে, ফৌজদারি অপরাধের বিচার হবে, মামলা আছে, বিচার হবে। কিন্তু তার যে কোটি কোটি মানুষ বা সমর্থক, তাদের জন্য যে ডেমোক্রেটিক স্পেস, তারা কিভাবে একটা বহুত্ববাদী রাজনৈতিক সমাজে, একটা গণতান্ত্রিক একটা পরিসরে তারা কিভাবে রাজনৈতিক ভূমিকা পালন করবে, এটা প্রধানত আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্ত নির্ভর করে। গত 2 বছরে কোনো দায়িত্বশীল জায়গাগুলো থেকে আওয়ামী লীগের কাছ থেকে আমরা কোনো দায়িত্বশীল রাজনৈতিক বক্তব্য পাইনি। যেটা বললেন ক্ষমা প্রার্থনা, একটি দায় স্বীকার, অনুশোচনা, কিন্তু সামগ্রিকভাবে তাদের এই 15-16 বছরের যে অপরাধ, এর সময় তাদের বক্তব্যকে, অবস্থানকে, দেশবাসীকে তাদের রাজনৈতিক কথা কি, কোনো আলাপ আলোচনা নাই, কথাবার্তা নাই, আপনি চোরাগোপ্তা মিছিল করে রাজনীতি ফিরতে পারবেন? সম্ভবত মানুষ সে ধরনের প্রস্তুত না। ফলে আওয়ামী লীগ কিভাবে রাজনীতি ফিরতে চায়, সেটা প্রধানত আওয়ামী লীগকে যারা
ফিরবে। তার সাথে অনেকগুলো প্রশ্ন যুক্ত আছে, তাদেরকে এটা কিন্তু জনাব সাইফুল হক আপনার কাছে আসবো। জনাব আতিকুর রহমান যে বলছিলেন আসলে যে প্রত্যাশা হোঁচট যদি খায় আসলে মানুষের যে পাহাড় সম প্রত্যাশা, আসলে আমরা যদি আপনাকে একটু জানাই, আজকে কিছু ঘটনা ঘটেছে আপনার গাজীপুরে। সেখানে আপনার যুবলীগ কত সংখ্যায় হবে 50 থেকে 60 জনের একটা সংখ্যা, সেই সংখ্যা তারা মিছিল করছে, পুলিশকে দেখে বলছে সামনে আগাবে না, খুব বাজে ভাষায় তারা কথা বলছে। অথচ আমরা কিন্তু সেই পুলিশের কোনো উদ্যোগ দেখিনি এবং পুলিশকে এগিয়ে আসতে দেখিনি, এবং সেই পুলিশকে সরকার কোনো জবাবদিহিতার আওতায় আনেনি। এটা কি পক্ষান্তরে আপনি মনে করছেন যে এই যে আওয়ামী লীগের ফিরে আসা বা তাদেরকে স্পেস দেওয়া, সুযোগ দেওয়া, সংখ্যায় সাইজ বড় হওয়া, এটার সাথে সরকার কোনোভাবে আঘাত করছে বা সরকারের সহযোগিতা আছে বলে মনে করছেন কি আপনি? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং যারা শুনছেন সবাইকে আমরা শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, আজকে আপনার মধ্যে আমিও দেখলাম গাজীপুর মহানগর বাড্ডাতে হয়েছে যুবলীগের মিছিলটা, আপনার এরিয়াতে হয়েছে আজকে বাড্ডাতে। সেখানে একটা বক্তব্য একটাও সামনে আইবি না, একদম মেরে ফেলাম। আমরা দেখলাম যে পাশে পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে। দেখুন, আমরা যখন 15 বছর আওয়ামী লীগের আমলে আমরা ছিলাম, আমরা তো তখন থেকে রাজপথে, মহাসড়ক দূরের কথা, একদম মহাসড়কে আরো গলির মধ্যে 2-3 মাইল দূরে আমরা মিছিল করতে পারি না। কিংবা মিছিল একটা করার পরে পুলিশ যেভাবে আমাদেরকে গ্রেপ্তার করতো, ওই এলাকার প্রত্যেক তারা বাড়িতে যেত, গলিতে যেত, মানে আসামি ধরা পর্যন্ত তারা কখনো বিরতি দিত না। আমাদের গত 8-10 দিন থেকে কোনো কোনো এলাকায় এভাবে মিছিল হচ্ছে, আদৌ এরা অ্যারেস্ট হচ্ছে কিনা কোনো খবর কিন্তু আমাদের কাছে নাই। যদি এভাবে চলতে থাকে, একসময় কিন্তু পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য কারণ এখন যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন, বড় অংশ কিন্তু সেই সময় নিয়োগপ্রাপ্ত। তারা এখন মনে মনে চাচ্ছেন যদি কোনো কারণে একবার আওয়ামী লীগকে সুযোগ দেওয়া যায়, এবং তারা সে অপেক্ষায় আছেন। এক্ষেত্রে সরকারের দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে সঠিক নির্দেশনা প্রদান করা। দেখি না আওয়ামী লীগ কি করে, 2-1 মিছিল করলে কি আর হয়, এই যে তাদেরকে একটা মাঠ তৈরি দেওয়া কিংবা একটু তাদেরকে আরো মনোবল বৃদ্ধিতে সহযোগিতা করা, এটা কিন্তু কখনো সরকারের জন্য ভালো দিক হবে না, জনগণের জন্য হবে না। দেখুন, আওয়ামী লীগ আমাদের মুক্তিযুদ্ধের অংশীদার, আমরা অস্বীকার করছি না, কিন্তু যখনই তারা ক্ষমতায় এসেছে, শেখ মুজিবুর রহমান এসে কায়েম করলেন হলো বাকশাল, সব পত্রিকা বন্ধ, সব দল নিষিদ্ধ, এবং তার চূড়ান্ত পরিণতি তাকে ভোগ করতে হয়েছে। আবার রাজনীতি এসেছেন কিন্তু জিয়াউর রহমান হাত ধরে আওয়ামী লীগ দেশে, এবং সেটারও কিন্তু চূড়ান্ত পরিণতি বিএনপি দীর্ঘ সময় কিন্তু ভোগ করেছে। আবারও কি সেই প্রত্যাশা আপনি দেখছেন কি? আমরা এটা আশা করি না, কিন্তু আমরা সরকারের কার্যক্রম লক্ষ্য করছি অনেকটা সরকারের মধ্যে কিছু আপোষকামিতা। দেখুন, যিনি আমাদের এখন মাননীয় আইনমন্ত্রী, তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জামাতের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল আপনার হাইকোর্টে, আমি ভেটো দিয়েছি যে আমি সকল দলের কার্যক্রম পরিচালনা করতে চাই। আমাদের বিএনপি মাননীয় মহাসচিব বহু জায়গায় বলেছেন, এবং কিছুদিন আগে শেখ হাসিনা বলেছেন যে তারা কথা দিয়ে কথা রাখেনি। হতে পারে ভোটের আগে কোনো একটা সমঝোতা হওয়া, কারণ আমরা যেটা আমাদের কাছে মনে হয়েছে 7 থেকে 8% বিএনপির ভোট বাক্সে ভোট যোগ হয়েছে আওয়ামী লীগের ভোট, এবং একটা অংশ অন্যদের ভোট যোগ, সেটা আমি বলবো না এখানে, আপনি নিঃসন্দেহে বুঝছেন। তো এই যে কথা দিয়ে কথা, তার নিশ্চিত কোনো একটা কথা হয়েছে যে আমাদেরকে নির্বাচনের বৈতরণী আপনারা পার করে দেন, আমরা আপনাদের বিষয়টা দেখবো। এরপরে সরকার আবার মানে তারা আবার হাইকোর্ট তারা সংসদে পাশ করালো নিষিদ্ধের বিষয়টা। কিন্তু আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ভূমিকাটা আমরা খেয়াল করলাম, আসলে মনে হচ্ছে যে শুধু আওয়ামী লীগ তো বটেই, মানে আওয়ামী লীগের নিয়ন্ত্রণ ধরে রাখেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কোনোটাই অবস্থা ভালো আমরা দেখছি না। মানে মনে হচ্ছে যে দেশের সরকার যে একটা আছে, তাদের চেইন অফ কমান্ড আছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি, তার আসলে আমরা নমুনাটা বিরোধী দল হিসেবে আপনারা কি জনগণের সেই এই ইস্যুগুলো নিয়ে হৃদয় স্পর্শ করতে পেরেছেন? সাধারণ মানুষ আমরা আমাদের জায়গা থেকে কথা বলছি, এবং যে কোনো ঘটনা ঘটলে আমরা রাজপথে সোচ্চার হচ্ছি, সরকারে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, সরকারকে আমরা সঠিক ভূমিকা পালনের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এখন সরকার যদি তার জায়গা থেকে
যেটাকে উদ্যোগ না নেয়, বিরোধী দল তার সে সামর্থ্য নেয় আইন শৃঙ্খলা বাহিনীকে কমান্ড করার মতো, কমান্ডটা কিন্তু তার জনগণ, আমার প্রশ্নটা ছিল জনগণের হৃদয়, এই জনগণ সম্পৃক্ত ইস্যুগুলোকে নিয়ে যদি জনগণের হৃদয় স্পর্শ না করতে পারে, নিঃসন্দেহে বিরোধী দল হিসেবে আপনারা সফল হবেন, এটাই স্বাভাবিক। আসলে সেই জায়গাটাতে আপনাদের দুর্বলতাটা, দেখুন আমরা মনে করি আমরা সফল হয়েছি এবং জনগণের কথাগুলো আমরা বলার চেষ্টা করেছি, পার্লামেন্টেও আমরা বলছি এবং পার্লামেন্টের রাজপথও সেটা আমরা বলার চেষ্টা, যার জন্যই তো আমি খেয়াল করেছেন জি মাত্র 3 মাসের একটা সরকার যখন গেল রামি স্যার বাসায়, খেয়াল করেছেন জি জনগণ কি ধ্বনি তুলেছে, জি ভুয়া ভুয়া স্লোগান তার মানে আমরা দেখেছি। এই যে আমরা যে কথাগুলো বলতে মানে পেরেছি, এটা সরকারের যদি সরকার যে- অন দ্য আদার হ্যান্ড যদি সরকার এটা ও মানে কি বলে এই চেপে না ধরে গণতন্ত্রকে বিকশিত বা বাক স্বাধীনতাকে উন্মুক্ত না, করেছে, সেটা হবে, কিন্তু জনগণের যেটা সমর্থনটা, দেখুন একটা জায়গাতে অনেক লোক জি। সবাই যখন একই স্লোগান, সরকার পক্ষ থেকে বলছে তো এটা জামাত শিবির বা বিরোধী পক্ষের কাজ, এটা তারা দেখুন করেছে, এটি যদি তাদের সরকার দেশের নেতাকর্মীরা এটি করেছে সরকার এটা। বলতে পারে, তাহলে সরকারকে তো আরো বহু খেসারত দিতে হবে। আপনার কাছে আসবো আতিকুর রহমান, আমরা একটু যেতে চাই জানা সাহেব আপনার কাছে। এই যে নিষিদ্ধের কথা বলছিলেন আওয়ামী লীগের কার্যক্রম, আপনি কি মনে করছেন এই সিদ্ধান্তটি সরকারের সঠিক জায়গায় ছিল বা আছে? আপনাকে ধন্যবাদ। জি আমি প্রথমত মনে করি যে এই যুগে জি 21শ শতাব্দীতে জি কোনো অর্গানাইজড বা খানিকটা রেজিমেন্টেড বলি, যাদের কিছু ইডিওলজি, পলিটিক্স বা দীর্ঘ ঐতিহ্যের জায়গা আছে, যাদের শেকড় আছে মাটিতে, জমিনে, জনগণের মধ্যে, এই ধরনের কোনো দলকে, শুধু আওয়ামী লীগ না, অন্য নামের কোনো দলকে নিষিদ্ধ করাটা এই যুগে এটা কোনো সমাধান না। জামাত ইসলামীকে আমাদের আন্দোলনের শেষ পর্যায়ে 3 তারিখে শেষ যখন নিষিদ্ধ। নিষিদ্ধ করা হয়েছিল, আমি নিজে প্রথম বলেছিলাম একান্ত টেলিভিশন শো নানা জায়গাতে, এটা একান্তই আন্দোলনটাকে একটা ব্যাড নেম দেওয়ার জন্য, মানে পুরো আন্দোলনের বিভ্রান্তি তৈরি করবার জন্য, এটা বিভক্তি তৈরি করবার জন্য আমি বলেছি, এটা সমাধান না। এটা আওয়ামী লীগ সরকার কোনো আদর্শিক নৈতিক জায়গা থেকে এটা করেনি, গোটা আন্দোলনটাকে এটা বিভক্ত করা, বিভ্রান্ত তৈরি করার জায়গাতে করেছিল। তো প্রথমত 20শ শতাব্দীতে এটা কোনো সমাধান না। কোনো দলকে সত্যি সত্যি যদি আপনি মোকাবেলা করতে চান, আপনাকে মোকাবেলা করতে হবে আদর্শিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সাংগঠনিকভাবে বা সামাজিকভাবে, বহুমাত্রিকভাবে। এটা একটা। আর এ ব্যাপারে বা ধরুন সরকারের তো অন্তর্বর্তী সরকার ইনিশিয়াল অবস্থা ছিল কোনো দলকে তারা নিষিদ্ধ করতে চাচ্ছে না। আপনি জানেন যে কিভাবে একটা জমায়েত, সেটাকে মব বলি, জমায়েত বলি, যমুনার এখানে এনসিপির সংগঠকরা করেছেন, সেখানে কিছু কিছু দল জামাত সহ তারা সেখানে সমর্থন বা সংগতি জানিয়েছে এবং এরপরে বিএনপিও তারা ওই নিষিদ্ধ করাকে তারা শেষ পর্যন্ত সমর্থন। বিএনপির অবস্থান ছিল কোনো দলকে নিষিদ্ধ না করা। তো এই যে কিন্তু আপনার কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে গেল, নিষিদ্ধ করলেন, আমি বলি নিষিদ্ধ করার কি হয়? এটা উল্টো মানুষের মধ্যে, এটা জামাত থেকে শুরু করে আমাদের গ্লোবাল যে এক্সপেরিয়েন্স, 2-1টা ব্যতিক্রম বাদ দিলে ফ্যাসিস্ট লড়াই ধরেন জার্মানি অথবা ইতালির এরকম 2-1টা অভিজ্ঞতা বাদ দিলে সারা দুনিয়ার কোথাও নিষিদ্ধ করে এ ধরনের কোনো সংগঠিত শক্তিকে উল্টো মানুষের মধ্যে আপনি সহানুভূতি তৈরি করেন, পাল্টা তাদেরকে ঘুরে দাঁড়ানোর প্রেক্ষিতটা আপনি তৈরি করেন, কারণ তাদেরকে আসল কাজটা আপনি করেননি। ইডিওলজিক্যালি, পলিটিক্যালি, কালচারালি, অর্গানাইজেশনালি বা সামাজিকভাবে তাদেরকে প্রতিরোধ করার যে বিষয়টা, মূল কাজে হাত না দিয়ে আপনি শেকড় যদি থেকে যায়, উপরে কিছু ডালপালা ছেটে দিয়ে কিন্তু আরেকটা বলি, কিন্তু আপনি বিচার করেন, কিন্তু আপনি বলছেন আপনি সমাজ করবেন, মানে আপনি একটা ইনক্লুসিভ সমাজ করবেন, তাহলে আওয়ামী লীগের যে কোটি কোটি মানুষ, তার যে লক্ষ লক্ষ কর্মী সমর্থক, তাদের জন্য এই সমাজের ডেমোক্রেটিক স্পেসটা কি? আপনাকে আমরা বিচার প্রক্রিয়া শেষ না হলে তো এটার সমাধান আসতে, তাহলে বিচার প্রক্রিয়া যদি আরো 5 বছর লাগে, 10 বছর লাগে, ধরুন আরো যদি 10 বছর লাগে, তাহলে কি আওয়ামী লীগ এভাবে থাকবে? তাহলে আমি যেটা বলেছি, যেটা সাউথ আফ্রিকার এক্সাম্পল দিয়েছি, পৃথিবীর 2-1টা দেশে ভাবতে পারি। নাৎসি পার্টিও আপনি জানেন যে একটা রাজনৈতিক, আপনাকে একটা রিকনসিলিয়েশন লাগবে, একটা বোঝাপড়া লাগবে, সমঝোতা লাগবে, কিন্তু নির্দিষ্ট অপরাধের, ফৌজদারি অপরাধের আইসিটি ট্রাইব্যুনাল আছে, ফৌজদারি মামলা আছে, তাদের অপরাধের বিচার করবেন। কিন্তু যেই হাজার হাজার লক্ষ লক্ষ যাই আপনি বলেন, 15, 20, 25, 30 যাই বলেন, এই গোটা মানুষকে রাজনৈতিক অধিকার থেকে বাইরে রেখে বাংলাদেশ সত্যি সত্যি কি এগোতে পারবে? বাংলাদেশের মধ্যে আমাদের নানা প্রশ্নে বিতর্ক থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু একটা অংশকে আপনি পুরোপুরি খেলার মাঠে বাইরে রেখে দিচ্ছেন।
তো মানে এভাবে আমরা কি বাংলাদেশের যদি আপনি যে অর্থনৈতিক উন্নয়ন করতে চান, রাজনৈতিক ভাবে যদি স্থিতিশীলতা না আসে, বিশাল এই অংশকে তো কোন আপনি, সমাজ বাইরে রেখে। কেবলমাত্র ইকোনমিক ইন্ডিকেটর দিয়ে খুব বেশি দূর এগোতে পারবে না। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন, এবং এটা বিএনপি সরকারের জন্য এটা বড় প্রশ্ন। বিএনপি নিজেরা কিভাবে অ্যাড্রেস করছে, পার্লামেন্টের ভিতরে, পার্লামেন্টের বাইরে, সমস্ত রাজনৈতিক দল, জনসমাজকে যুক্ত করে এই প্রশ্নটাকে বিএনপি রিজলভ করার উপরে আগামীতে স্থিতিশীলতা আসবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই একটা প্রশ্ন থেকে শুরু করে এরকম কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো টোটকা কোনো সমাধান নেই। আপনি আজকে পুলিশ ওখানে মিছিল করছে, ওখানে আপনি ধাওয়া দিলেন, 5 জনকে অ্যারেস্ট করলেন। আমি প্রথমত বলেছি এই ফর্মে আওয়ামী লীগ চোরাগোপ্তা কায়দায় আওয়ামী লীগ পলিটিক্সে ফিরতে পারবে না। তাকে ফিরতে গেলে ফিরতে হবে পলিটিক্যালি, সোশ্যালি, তাকে তার দায় দায়িত্ব স্বীকার করে তারপরে মানুষ তাদেরকে ক্ষমা করবে কিনা, মানুষ কিভাবে তারা ফিরবে, সেটা রাজনৈতিক সমাজের নানা অংশের বিবেচনার প্রশ্ন। এটাকে কম্প্রিহেন্সিভলি দেখাটা অত্যন্ত জরুরি। ধন্যবাদ। আমরা একটু আসি আতিকুর রহমান আপনার কাছে, যেটি বলছিলেন আসলে আপনারাও সে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এক ধরনের মব সৃষ্টি করা, হয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা পরিবেশ তৈরি করেছেন। আসলে আমরা যদি দেখি পৃথিবীতে অনেক আছে আসলে এই সন্ত্রাসবাদ, সহিংসতা, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, সাম্প্রদায়িক উস্কানি, সংবিধান বিরোধী কর্মকাণ্ডের জন্য অনেক দেশই আমরা অনেক উদাহরণ আছে। নাৎসি পার্টি, আপনার কমিউনিস্ট পার্টি অফ জার্মানি বা ইরাকের বাথ পার্টিরও এরকম হয়েছে, মুসলিম ব্রাদারহুড, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতেও ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়া আপনার নিষিদ্ধ। তো এই যে নিষিদ্ধের এই বিষয়টিকে আপনারা কি সমর্থনটা যে সঠিক হয়েছিল কিনা, আসলে সে আঙ্গিকে যে সরকার নিষিদ্ধ করলো, এটা আসলে কি প্রভাব পড়বে আসলে এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে? আসলে দেখুন, আমাদের অভ্যুত্থানটা হয়েছে মাত্র 2 বছর, এখনো পার হয় নাই। জি, সেই সময়ের ইতিহাসগুলো আমরা এত তাড়াতাড়ি আমরা ভুলে যাওয়াটা উচিত নয়। কোন প্রেক্ষাপটে আওয়ামী লীগের পতন হয়েছে, এবং বাংলাদেশের যত সরকারের স্বৈরাচারের কিন্তু পতন বাংলাদেশে হয়েছে, কিন্তু এইরকম ইতিহাসে কোন সরকারের পতন ঘটানোর স্বাভাবিক কোনো ঘটনা ছিল? আওয়ামী লীগ কি কোনো স্বাভাবিক প্রক্রিয়া ক্ষমতার বাইরে গিয়েছে? যেই দলের পতনের পরে বাংলাদেশের প্রায় 80% মানুষ রাস্তায় নেমেছে, যারা একদম প্রাপ্তবয়স্ক ছিলেন, যে দেশের প্রধানমন্ত্রীর গণভবন মানুষ ভেঙে তছনছ করে দিয়েছে, যে দেশের একটা দীর্ঘমেয়াদী বহিঃপ্রকাশ এখনো প্রশমিত হয়েছে। আমরা দেখছি তো অনেকেই বলছে যে আগের সরকারই ভালো ছিল। গত 15 বছরের যে দুঃশাসন, দুর্বিষহ, এইটা ভুলে যাচ্ছে মানুষ। কারণটা কি এটা ভুলে যাচ্ছে? কিন্তু ইদানিং আমরা খেয়াল করলাম, দেখুন আওয়ামী লীগ তো 15 বছরে বহু টাকা পয়সা অর্জন করেছে, টাকা পাচারও করেছে। ইদানিং আমরা দেখি কিছু কিছু মিডিয়াতে মানে খুব সূক্ষ্মভাবে কিছু সাংস্কৃতিক কর্মী, কিছু সাংবাদিক এবং কিছু বুদ্ধিজীবী, তারা কি বলে যে ইন্টারিম গভর্নমেন্টটা ব্যর্থ। এই ব্যর্থটা বলে তারা সরকারের আওয়ামী লীগকে তারা মনে কিছু তারা করেন। ইদানিং আলোচনা হচ্ছে, সেটা আওয়ামী লীগ ফিরবে কেউ বলেন তো? যেই দেশ এই আমরা নতুন সরকার আসার পরে অব্যাহত পুশিং চালাচ্ছে, বর্ডার কিলিং হচ্ছে, তো যেই দেশ 3 মাসে প্রায় 2000-এর উপরে পুশিং হয়েছে, আমাদের চিরশত্রু, যারা কখনো চায় না আমাদের বাংলাদেশটা সার্বভৌম থাকুক, এবং যারা আমাদের জন্য হুমকি, সেখানেই তো এই দলের নেত্রী আশ্রয় নিয়েছে। তো যেই দেশ আমাদের জন্য হুমকি, যারা আমাদের সার্বভৌমত্বের হুমকি, যারা এদেশকে, দেখুন কিছুদিন আগে ওনাদের যে হাইকমিশন এসেছেন, উনি অখণ্ড ভারতের স্বপ্ন দেখেন, আর আমাদের ওই দলের নেত্রী, তারা নেত্রী ওই দেশে আছেন। আওয়ামী লীগটা দেশে পরিচালনা করবে কে? বুদ্ধিজীবীরা চালাবে? তো যেখানে কোনো নেতাই তো বাংলাদেশে না, তারা বাংলাদেশে আসুক, তারা আইনের আশ্রয় গ্রহণ করুক, বিচারের মুখোমুখি হোক। দেখুন, এই জাতীয় ঘটনা যখন কোনো দলকে আসতে হয়, 2টা দিক লাগে। পেশি শক্তি ব্যবহার করতে হয়, পেশি শক্তি দিয়ে আসাটা যেটা বলেছেন কোনোভাবে শুভনীয় নয়। দ্বিতীয়ত জনসমর্থন লাগে। মানুষ কি এখন আওয়ামী লীগকে চাচ্ছে বলুন তো? আওয়ামী লীগকে চাচ্ছে, এটা হতে পারে, অসম্ভব না। আওয়ামী লীগের এক শ্রেণীর বুদ্ধিজীবীরা আওয়ামী লীগকে চাচ্ছে, সুবিধাভোগীরা আওয়ামী লীগকে চাচ্ছে, জনগণ এখনো আওয়ামী লীগকে চাচ্ছে না। যদি চাইতে হয় জনসমর্থন লাগবে, কারণ যে দেশে জনগণ মিছিল করার পরে জনগণই তাদেরকে দাওয়া দিয়ে পুলিশে দিচ্ছে, তো সেই দেশে আওয়ামী লীগের রাজনীতি তাড়াতাড়ি প্রাসঙ্গিক হয়েছে এটা মনে করার সুযোগ। এটি হচ্ছে আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক শক্তি বলা যাবে না। আমি তো বলেছি যে আওয়ামী লীগের সরকারের হাত ধরে এসেছে হলো বাকশাল, আর তার পরের সরকার এসেছে হলো ফ্যাসিস্ট। এবং তো তারা এসে কি করবে? তারা আবার দেশে গণতন্ত্র কি করবে? তারা এসে আবার গুম খুন করবে?
তো যেই দলটার রাজনৈতিক বৈশিষ্ট্য দুইবার মানুষ দেখেছে, জি বাকশাল এবং বাকশালের ভয়াবহ পরিণতি ওনারা দেখা করে, আমরা দেখি নাই, তখন আমাদের জন্ম হয়নি। জি আমাদের ফ্যাসিজম দেখেছি, প্রেসিডেন্ট কিভাবে 15 বছরে তারা 1400 মানুষকে তার হাত মুখে খুন করেছে, হাজার হাজার খুন হয়েছেন, 30,000-এর মতো বিকলাঙ্গ কিভাবে হয়েছে। 15 দিনে তারা এত মানুষকে তারা খুন করেছেন। এই দলটি এত তাড়াতাড়ি মানুষের হৃদয়ের এখনো মানে ক্ষত ক্ষত রয়ে গেছে, এখনো শহীদের মায়েদের আহাজারে বন্ধ হয়নি। এর তাড়াতাড়ি আওয়ামী লীগ বাংলাদেশে প্রাসঙ্গিক হবে এটা মনে করি না। আওয়ামী লীগ প্রাসঙ্গিক হতে হলে আওয়ামী লীগকে তার জায়গায়, তার যে রাজনীতি, তার শিকার দেখুন মানুষ কয়বার ভুল করবে। 96-এ শেখ হাসিনা কেঁদেছে না যে আমাকে একবার ক্ষমা করে দেন। সুযোগ দেওয়ার জন্য মানুষ সে সুযোগ দিয়েছে, মানুষ প্রতারিত হয়েছে, জি। আবার তারা এসেছে, আবার তারা মানুষ ক্ষতি করছে। সুতরাং বাংলাদেশের মানুষ খুব সাম্প্রতিককালে আমার কাছে মনে হয় না আওয়ামী লীগ প্রাসঙ্গিক হবে। তারা চেষ্টা করতে পারে, চেষ্টা করে যাবে, চেষ্টা করে এটি যাবে। খুব আমরা বেশি কাজে আসবে বলে আমার কাছে মনে হয়। আমরা একটু যেতে চাই সাইফুল হক আপনার কাছে। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা আসলে বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ করব, আপনার চৈতালি চক্রবর্তী নামে একজন অ্যাডভোকেট হাইকোর্টে তিনি এই বক্তব্যটি দিয়েছেন। আসলে আমাদের সবচেয়ে হতাশাব্যঞ্জক হচ্ছে তার এই বক্তব্য। আপনার কাছে প্রশ্ন হচ্ছে এটা রাষ্ট্রদ্রোহী কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সরকার এখনো এর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী হয় আপনার মামলা হয়, রাষ্ট্রদ্রোহী বক্তব্য হয়, বিরোধী রাষ্ট্রবিরোধী বক্তব্য, কেন তাকে আইনের আওতায় আনা হচ্ছে না? এখানে সীমাবদ্ধতাটা আসলে কোথায়? প্রথমত আমি আজকে কয়েকটা গণমাধ্যম আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন, আমি বলেছি আপনার এখানে সে কথা হয়তো পুনরুক্তি করবো। প্রথমত চৈতালি উনি যে বক্তব্য দিয়েছেন সেটা রীতিমতো ঔদ্ধত্যমূলক এবং এটা আমি মনে করি রাষ্ট্রবিরোধিতার সামনে এবং তিনি যে বক্তব্য দিয়েছেন আমরা এর আগে দেখতাম যে হাসিনার আমলেও বা বিশেষ করে আমাদের অভ্যুত্থানের পরবর্তীকালে আমরা দেখেছি ভারত জুড়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, এই যে আজকে যিনি পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তার নেতৃত্বে যেভাবে অভ্যুত্থানের বিরুদ্ধে, আমাদের এই আপরাইজিং এর বিরুদ্ধে, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, প্রতিনিয়ত বাংলাদেশের অখণ্ডতার বিরুদ্ধে তারা যেভাবে প্রতিনিয়ত একটা আগ্রাসী আক্রমণাত্মক, তারা যে একটা হিংসা, বিদ্বেষ, ঘৃণা, এমনকি পারলে দখল করে নেবার এখন তাদের বিভিন্ন নানাভাবে তারা চক্রান্ত চলছে। চৈতালির বক্তব্যটা সেই বক্তব্যেরই এক ধরনের প্রতিধ্বনি আমরা দেখছি। ফলে তাকে নিশ্চয়ই তাকে আইনের আওতায় আনা দরকার এবং এগুলো হচ্ছে যে আপনি এগুলোকে যদি আপনি বাড়তে দেন, যেগুলো বাড়তে দেন, তো তারপরে আজকে চৈতালি বলেছেন, কালকে চিন্ময় বলেছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন গণঅভ্যুত্থানের পরে চিন্ময় দাসও বলেছেন, তারপরে আরো বলবেন। আরেকটা হলো যে আপনি এগুলোতে আমরা আমাদের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আমাদের রাজনৈতিক অখণ্ডতা নিয়ে কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ, কোনো অবকাশ কাউকে দেবার কোনো প্রশ্ন নেই। দুর্ভাগ্যজনক তারা এগুলো বলতে পারছেন পার্শ্ববর্তী দেশ, কারণ ভারতের বিজেপি সরকার এবং এই পশ্চিমবঙ্গে এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেখানে বিজেপি সরকার গঠনের পর আপনি খেয়াল করবেন একদিকে বাংলাদেশ বিরোধী তৎপরতা যেমন বৃদ্ধি পেয়েছে, বিদ্বেষ বৃদ্ধি পেয়েছে, সীমান্তে যেমন যে পুষেনি যে তৎপরতা, সীমান্ত হত্যাকাণ্ড এখনো অব্যাহত আছে। আমি কালকে বলেছি আমাদের পার্টির পুনর্মিলন অনুষ্ঠানে, সম্ভবত পৃথিবীর আর কোন সীমান্ত এতটা ভয়ঙ্কর সীমান্ত, এটা একটা মৃত্যুপুরী, একটা প্রাণঘাতী একটা সীমান্ত। আর আমার এমন প্রতিবেশী ইসরায়েল ফিলিস্তিনের বর্ডার যুক্ত করলে আর মেক্সিকো আমেরিকার বর্ডার যুক্ত করলে যে হবে তার চেয়ে অনেক লম্বা, এবং বিপদে পড়লে যে আপনি পাশের বাড়ি যে আশ্রয় নেবেন, যে সুযোগ বাংলাদেশের মানুষ অথবা ভারতের আমাদের সীমান্তবর্তী মানুষ এখানে আশ্রয় নেবেন, তার কোনো সুযোগ নেই। তাহলে এরকম একটা বৈরী প্রতিবেশী, তাহলে এখন তিনি করছেন। কিন্তু এখন আমাদের দিক থেকে বার্তাটা খুবই পরিষ্কার, আমরা বলতে চাই হ্যাঁ আমরা তো বন্ধু পাল্টাতে পারবো, কিন্তু আমরা তো প্রতিবেশী বদলাতে পারবো না। কিন্তু যেটা আমি মনে করি সরকারের পরিষ্কার বার্তা দেওয়া দরকার, পুরনো জমানাটা ভুলে যান। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র, সুতরাং আমরা আপনাদের সাথে দ্বিপাক্ষিক যাবতীয় সমস্যার সমতা, মর্যাদার ভিত্তিতে আমরা সমাধান করতে চাই। কিন্তু পুরনো জমানার মতন কোনো অনুগত, কোনো দাসানুক কোনো পররাষ্ট্র নীতি, ওই যে একজন বলছে না যে দিল্লি আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছে, ওই ধরনের মনোভাব, এটাকে প্রশ্রয় দেওয়া ইনডিরেক্টলি কোনো সুযোগটা নাই। আমি মনে করি ভারত ইতিমধ্যে তারা এই যে এবার
ইলেক্টেড গভর্নমেন্ট সরকার গঠন করবার পরে ভারত থেকে একটা বার্তা দেওয়া হচ্ছে। সেই বার্তা আবার যখন দেখি সীমান্তে যখন আপনি এটা মানবিক দুর্যোগ যখন তৈরি করেন, নোম্যান্স ল্যান্ডে যখন শত শত মানুষকে যখন আপনি দাঁড় করিয়ে রাখেন, খোদ বাচ্চা থেকে শুরু করে নারী শিশুদেরকে যখন দাঁড় করিয়ে রাখেন, এবং তারপরে যেভাবে প্রতিনিয়ত আপনি বিএসএফ যেভাবে হত্যা করছে, এটা একই সূত্রে সকল ইভেন কথা। ভারত পাকিস্তানের মধ্যে এত বৈরিতা, সেখানেও তো সীমান্তে ধরনের কোনো হত্যাকাণ্ডের কোনো ঘটনা নেই। তার মানে কি? তার মানে আপনি ভয় দেখে জোর করে, আপনি গায়ের জোরে আপনি আপনার প্রতিবেশীকে আপনি যা খুশি করতে চান। এই মনস্তাত্ত্বিক ভাবে ভারতের সাউথ ব্লক বলি, যারা পলিসি মেকার বলি, শাসক বলি, বিজেপি বলি, এই জায়গা থেকে বেরিয়ে আসা দরকার। আমাদের মধ্যে অভ্যন্তরীণ নানা প্রশ্নে বিতর্ক আছে, নানা প্রশ্নে হয়তো নিজের মধ্যে মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু আমার নিরাপত্তার প্রশ্নে, আমার সার্বভৌমত্বের প্রশ্নে, আমার মর্যাদার জাতীয় স্বার্থের প্রশ্নে অবশ্যই বাংলাদেশ 20 কোটি মানুষ, এখানকার রাজনৈতিক দলগুলোর মধ্যে অবশ্যই আমরা মনে করি এটা বড় ধরনের ঐক্য আমাদেরকে। ধন্যবাদ সাইফুল হক। আমরা একটু যেতে চাই জনাব আতিকুর রহমান আপনার কাছে। আপনি কি মনে করছেন এই বক্তব্যটি রাষ্ট্রদ্রোহিতার শামিল কিনা? চৈতালি এই যে বক্তব্যটি, এটিকে আপনি কিভাবে, আপনি নিজে একজন নিঃসন্দেহে এটি রাষ্ট্রদ্রোহিতা। যে স্বাধীন দেশে বসে আরেকটা তিনি রাষ্ট্র গঠনের কথা প্রকাশ্যে বলছেন, নিঃসন্দেহে একটু মানে রাষ্ট্রদ্রোহিতার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিরোধী দল হিসাবে কি এই বক্তব্যের প্রতিবাদ করেছেন, বা এই বিষয়ে আপনাদের কোনো ভূমিকা আমরা দেখছি না? বিরোধী দলের ভূমিকা আপনি দেখবেন, কিন্তু আমাদের যারা সরকারে আছেন, কারণ এই বক্তব্যটি এদেশের 20 কোটি মানুষের হৃদয়ে কিন্তু কষ্ট লাগারই কথা। বিভিন্ন জায়গা থেকে প্রতিক্রিয়া মানুষ দেখিয়েছেন, যার অবস্থান থেকে। সরকারের বক্তব্য আমরা এখনো পাইনি বিষয়ে। শুধু এটা বিরোধী দলের বক্তব্য পাইনি, আমার বক্তব্যটা সেখানে কেন এই বিষয়টি বক্তব্য আসবে সেখানে। দেখুন, আমি যদি আপনাকে বলি, শুধু এই বিষয় না, এই যে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, একজন কূটনীতিক আসেন হলো রাজধানী সব আসেন, এরপরে তিনি তার কূটনৈতিক বার্তা জমা দেন রাষ্ট্রপতির কাছে। তিনি এসেই ব্যানাফল দিয়ে ঢুকেছেন, সিস্টেম লস করে। আবার তিনি বলছেন যে 140 বেশি 60 কোটি মানুষ অখণ্ড, তার সরকারের বক্তব্য আমরা দেখেছি। পশ্চিম নিয়ে সরকারে আমরা উদ্যোগ দেখছি না। বর্ডার কিলিং নিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন, তাতে বর্ডার কিলিং অনেকটা সহজ হয়ে গেল এখানে, যে অন্যায় করলে তাকে মারার বর্ডার কিলিং হবে না। এই যে বিষয়গুলো, একটা সরকার বলে সরকার বহুদিন তারা হলো মানে ভালো করে নমনীয়তা, এক ধরনের আপোষকামিতা আমরা দেখগুলো, আমরা যে 24-এর বিপ্লব যে চোখে চোখ রেখে আমরা কথা বলতে চেয়েছিলাম, আমাদের 4 মাসের সরকার কিন্তু অনেকটাই নতজানু পররাষ্ট্র নীতি তারা চলে যাচ্ছে, তারা কথা বলছেন না। তারা এই জিনিসগুলো খুব বেশি যে গুরুত্বপূর্ণ আমাদের সার্বভৌমত্বের জন্য, তারা এগুলো খুব বেশি আমলে নিচ্ছেন বলে আমাদের কাছে মনে হচ্ছে না। বরং তারা আছেন বিরোধী দল কে কোথায় কি বললো, তারা সেই খুব অ্যাক্টিভ থাকেন, পার্লামেন্টে সরব থাকেন। আমরা কিন্তু দেখিনি পশ্চিম নিয়ে হোক কিংবা হলো আপনার বর্ডার কিলিং নিয়ে হোক কোনো বক্তব্য সরকারের জোরাল আমরা খেয়াল করিনি। এটা আমার জন্য উদ্বেগের কারণ। নিঃসন্দেহে সরকারকে তার জায়গা থেকে অবস্থানটা অত্যন্ত পরিষ্কার করুন। দেখুন, যেটা আপনি বলেছেন আওয়ামী লীগের সাহসটা কিভাবে পাচ্ছে, মূলত বাংলাদেশের সংস্কার প্রক্রিয়াটা বাস্তবায়নের ধীরগতির কারণে আওয়ামী লীগের লম্পজম্প শুরু হয়েছে। যদি সংস্কারটা আমাদের সঠিকভাবে যেইভাবে আমাদের গণভোটটা হয়েছে এবং বিচার প্রক্রিয়াটা, দেখুন গণভোট সবাই দিয়েছেন, এখন তারা বুঝেছে। দেখুন, আমি আপনাকে বলি, সাইফুল ভাই আমার অনেক সিনিয়র রাজনীতিবিদ, যদি সংস্কার প্রক্রিয়া এই অবস্থায় থাকে, একসময় এর চূড়ান্ত পরিণতি বিএনপিকেও ভোগ করতে হবে। মুশকিলটা হচ্ছে বিএনপি অনেক কিছু বুঝে কিন্তু সব হারিয়ে বুঝে। 96-এর কেয়ারটেকার সরকার নিয়ে বুঝেছে না, এমন বুঝেছে আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য তারা কি সব রাস্তা বলে আমরা তো আনি নাই। আমরা মানুষের ভোটারদেরকে নিয়ে কথা বলেছি, সে আন্দোলনে আওয়ামী লীগ ছিল একসাথে, এবং বিএনপির সেই গর্তমির কারণে কিন্তু কি 96 ইলেকশনে সেই 75-এর প্রতিটা আওয়ামী লীগ আবার ক্ষমতা আসার সুযোগ পেয়েছে। এখন যদি আবার আওয়ামী লীগ আসে, বলেন কেন আসবে যদি বিএনপি ব্যর্থ হয়ে যায়? দেখুন, আপনি ধরেন আওয়ামী লীগ পচে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে, এখন যদি বিএনপিও পচে যায়, মানুষ তখন দেখবে যে কোন পচাটা একটু অপেক্ষাকৃত ভালো, তখন আওয়ামী লীগ সুযোগ পাবে। সরকার যদি সফল হয়, যদি সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করে, যদি সরকার দ্রুত বিচার প্রক্রিয়াকে সম্পন্ন করে,
এই ধরনের আস্ফালন দেখানোর সুযোগ কোন অবস্থাতে এই ধরনের গত 15 বছরের নিয়োগ পাওয়া যারা এএসপি, ওসি, সাব ইন্সপেক্টর, কনস্টেবল বিভিন্ন পর্যায়ে যাদের ব্যাকগ্রাউন্ড আসলে রাজনৈতিক এবং দলীয় বিবেচনা হয়েছে, আসলে এই যে এখন যে আপনার যে আওয়ামী লীগের যে জটিকা মিছিল বলেন বিভিন্ন জায়গায় যে একটা পুনর্বাসনের চিন্তা, এইদেরকে ঠিক রেখে এটা কন্ট্রোল করা কি সরকারের পক্ষে সম্ভব? দেখুন, এদের অনেক অংশ এখন তাল মিলেছে বিএনপির সাথে। আমরা তো বলি বাংলাদেশে বিএনপি থেকে আওয়ামী লীগ হওয়া যায়, আওয়ামী লীগ থেকে বিএনপি। আমরা সেটাই দেখলাম, মানিকগঞ্জের একজন বিএনপির সাথে এখন তাল মিলিয়ে চলছে, বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে। আবার ওই যে তোফায়েল আহমেদের মৃত্যু দিবসে জয় বাংলা স্লোগান দিচ্ছে, একই করবে। নেতারা বিএনপিতে যোগ, এখন বিএনপির জন্য সহজ। বহু জায়গায় আমরা জানি তো যে বিএনপি নেতারা মাসিক একটা চুক্তিভিত্তিক আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে, এটা আমরা খবর পাচ্ছি কিন্তু সেখানে। তো এই যদি অবস্থা সেখানে হয়ে যায়, তাহলে আপনি যদি এবার সুযোগ দেন, আওয়ামী লীগ সেখানে সুযোগ পেয়ে যাবে। আমরা মনে করি আওয়ামী লীগের তাদের যে অবস্থানটা এখনো আমাদের দেশের মানুষের যে কত বিক্ষত চেহারা আমাদের সামনে প্রতীয়মান, এই অবস্থায় এইভাবে আওয়ামী লীগ মিছিল উদ্যোগপূর্ণ আচরণ দেখাতে থাকে, এটা নিঃসন্দেহে সরকারের জন্য তার রাষ্ট্রীয় শৃঙ্খলা বজায় রাখা। ধন্যবাদ। আতিকুর রহমান, আপনার কাছে আসবো। আমরা একটু যেতে চাই সাইফুল হক আপনার কাছে। আমরা একবারই শেষ পর্যায়ে আছি। আসলে বিএনপি ও জামাতের এই যে পারস্পরিক একটা দ্বন্দ্ব আমরা দেখছি আসলে, অথচ এই দুটো দলই গণ অভ্যুত্থানের শক্তি, নিশ্চয়ই আপনি জানেন। এবং সুযোগে এই যে একটা সুযোগ হচ্ছে এই দ্বন্দ্বের সুযোগ কি আওয়ামী লীগ ফেরার সম্ভাবনা কি আরো স্মুথ করছে কিনা, আসলে কি মনে করছেন, বা এটার কি পরামর্শ হতে পারে? একটা তো হলো যে ধরুন এখানে আমরা বিএনপি তো মানে আমি বলেছি যে বিএনপি সামাজিক কিছু কিছু ক্ষেত্রে বা ধরুন অর্থনৈতিক ক্ষেত্রে সরকার গঠনের পরে বিএনপি বেশ ভালো কিছু স্কোর তারা করেছে। প্রধানমন্ত্রীর চলাফেরা, বডি ল্যাঙ্গুয়েজ, সাধারণভাবে তার মানুষের সঙ্গে একটা ধরনের অর্গানিক রিলেশনশিপ তৈরি করার চেষ্টা, এটা একটা ভালো উদ্যোগ। কিন্তু রাজনৈতিক দিক থেকে বিএনপি কিন্তু পিছিয়ে পড়ছে। বিএনপি গত 4 মাসে বড় কোনো স্কোর কিন্তু করতে পারছে না। একটা হলো যে বলেন, যদিও জুলাই সনদে তো আমি নিজেও স্বাক্ষর করেছি, পিপল ওয়ার্কার্স পার্টি পার্টি করেছে, বিএনপি, জামাত ইসলামী তারা করেছে, দল করেছে। যদি তারা বলছেন যে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে তারা বাস্তবায়ন করবেন, কিন্তু গণভোটের যে রায়, সেই রায়টা যেখানে 5 কোটি মানুষ ভোট দিয়েছে, 69% মানুষ সমর্থন করেছে যে বিএনপি গণভোটের পক্ষে যারা ক্যাম্পেইন করেছেন হাতে ভোট দেওয়ার জন্য, এটাকে তারা বিল আকারে উত্থাপন না করে নিজের অর্জনটাকে পরোক্ষভাবে এটাকে ইনডিরেক্টলি বিরোধীদের হাতে একটা হাতিয়ার তারা দিয়ে দিচ্ছে। এক, দুই হলো আমি বলেছি যে পার্লামেন্টে বিএনপির ড্যাম মেজরিটি, বিএনপির সমর্থন ছিল তো একটা চুলও তো এই দিক থেকে এদিকে যাবে না, যাওয়ার কথা না। আর তারপরে আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্নে বিএনপির নট অফ ডিসেন্ট ছিল, তো সেগুলো ব্যাপারে বিএনপির আগেরই অবস্থান ছিল। তো আমি বলছি যে এগুলোর ব্যাপারে যেটা বললাম, বিএনপি বিচার বিভাগ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো তারা কিছুটা প্রত্যাহার করেছেন। তারা যদিও বলছেন আবার তারা একটা কম্প্রিহেন্সিভ ভাবে বিল উত্থাপন করবেন। উদ্বেগ তৈরি হয়েছে যে কারণ সংস্কার গোটা আলোচনার মূল কেন্দ্রটা কোথায়? মূল কেন্দ্র হচ্ছে নির্বাহী বিভাগের সাথে আইন প্রণয়নী বিভাগ এবং বিচার বিভাগের মডার্ন ডেমোক্রেটিক স্টেটে যেমন থাকে একটা লজিক্যাল রেশনাল ভারসাম্য থাকবে। কিন্তু বাস্তবে বিএনপির এই দিকে অনেকের সন্দেহ যাচ্ছে যে আমরা কি সত্যি সত্যি কি আমরা আমাদের বিচার বিভাগ কি নিরপেক্ষভাবে স্বাধীনভাবে মাজার উপরে দাঁড়িয়ে কি আবার কি সংস্কারটা করতে পারবো? এই সন্দেহগুলো আসবে কেন? আমরা সেটা অপেক্ষা করতে চাই। হয়তো এই সংসদে হবে না, হয়তো বাজেট সেশনের পরে যে সেশন, হয়তো সেখানে যদি একটা সামগ্রিক আলাপ আলোচনা করে। আর কারণ বিএনপি এই প্রশ্নে যদি পিছিয়ে পড়ে, আমি বলেছি 17 বছর বিএনপি যে ধরনের বিচার বিভাগ দেখতে চেয়েছে, কারণ বিএনপি তো সবচেয়ে নিপীড়িত ছিল এই বিচার বিভাগ দ্বারা। আবার ভবিষ্যতে যখন বিরোধী দলে বসবে তখন বিএনপি যে ধরনের বিচার ব্যবস্থা দেখতে চাইবে, এখন তো উচিত হচ্ছে সে ধরনের একটা বিচার ব্যবস্থা তৈরি করা, যাতে রাজনৈতিক বিবেচনায় যাতে বিচার বিভাগ, যাতে কোনো রায়, যাতে বিচার বিভাগ পরিচালিত না হয়, এদিক থেকে একটু মনে হচ্ছে পিছিয়ে যাচ্ছে। আর যেটা বললেন পার্লামেন্টে, আমি মনে করি পার্লামেন্ট এখনো পর্যন্ত ভাইব্রেন্ট আছে, চেষ্টা হচ্ছে, পার্লামেন্টে অনভিজ্ঞতা আছে, কারণ প্রায় কত 75-80% সময়ের প্রেক্ষাপটে হয়তো আমি
কিন্তু গুরুত্বপূর্ণ যে নানা প্রশ্নে আমাদের দ্বিমত থাকবে, মত পার্থক্য থাকবে। জি, আমার গুরুত্বপূর্ণ যে গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে, গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে, সার্বভৌমত্ব নিরাপত্তার প্রশ্নে, জি, জাতীয় স্বার্থের প্রশ্নে ব্রডলি আমাদের একটা কনসেনসাসটা ডেভেলপ করা। যদিও মানে সুতাটা এত জোরে টান না দিই জি, যাতে সুতাটা যাতে ছিঁড়ে যায়, সেই সুতা ছিঁড়ে গেলে এটা আমাদের কিন্তু অর্জনটা কিন্তু পুরোপুরি কিন্তু বিসর্জনে কিন্তু চলে যেতে পারে। আশা করি এই ইতিহাসের এই পার্টটা সবার কিন্তু নেওয়া দরকার। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি, আসলে অনেক প্রশ্ন ছিল, অনেক আলাপ ছিল, সময়ের অভাবে আমি আপনার কাছে 10 সেকেন্ডের জন্য আবারও আসবো, একটু যেতে চাই 10 সেকেন্ডের জন্য। প্রধানমন্ত্রী যে মালয়েশিয়া সফর, চীন সফরকে কেন্দ্র করে রাজনীতিবিদরা বলছেন এক ধরনের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন প্রতিবেশী রাষ্ট্রের, সেটার পার্ট হিসাবে আপনি চৈতালি চক্রবর্তীর বক্তব্য, সন্তোষ শর্মার বিভিন্ন ভাবে আপনার ষড়যন্ত্র চলছে অনেকেই বলছেন। আসলে এই বিষয়টাকে যদি 10 সেকেন্ড একটু ছোট্ট করে এটাকে আমরা অস্বাভাবিক মনে করি না, কারণ ভারত সাহেব আশা করে তার দেশে আগে যাবেন, সেখানে তার দেশকে বাদ দিয়ে মালয়েশিয়া চীন সফরটা কখনো ভারত ভালোভাবে দেবে না। আসলে হচ্ছে কি, ভারত কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। তাদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বাংলাদেশের মানুষের স্বার্থ অগ্রাধিকার দিবে, এই মনোভাবে আদর্শ বাংলাদেশ যদি ভালো হয়, এই ভালোটা কখনো ভারত দেখতে পারে না। যার জন্য তারা আরো নানা ষড়যন্ত্র করবে। আমরা মনে করে থাকি আমরা কোন ষড়যন্ত্রই তারা এই সময় এসে বাস্তবায়ন করতে পারবে না। যেটি বলছিলাম ঐক্যবদ্ধ এই শব্দটি, আপনি এটার উপরে সম্পর্কে বা ষড়যন্ত্রের আমরা ইন্ডিপেন্ডেন্ট স্টেট, ফলে আমরা কোথায় আমাদের প্রধানমন্ত্রী কোন দেশে আগে যাবে এটা একান্তই আমাদের নিজস্ব সিদ্ধান্তের বিষয়, ঠিক আছে? তো ফলে সেই জায়গাটা তো আমরা ঠিক করব, কিন্তু গুরুত্বপূর্ণ আমি যেটা আপনার অনুষ্ঠানে বলতে চাই, বার্তাটা যেটা আমি মনে করি, আমাদের গ্লোবাল যে পলিটিক্সটা বা রিজিওনাল যে পলিটিক্সটা, বাংলাদেশের বিশেষ কোন দল, বিশেষ কোন দেশ, বিশেষ কোন অঞ্চলের দিকে ঝুঁকে পড়ার কোন সুযোগ নেই। আমাদেরকে একটা ভারসাম্যমূলক জাতীয় স্বার্থ নিশ্চিত করবার জন্য, কারণ স্থায়ী ডিপ্লোম্যাসিতে স্থায়ী শত্রু, স্থায়ী বন্ধু বলে কিছু নেই। আমার জাতীয় স্বার্থের নিরিখেই আমার শত্রু মিত্র কিন্তু নির্ধারণ হবে। সুতরাং আমরা সবার সাথে আমরা একটা ন্যায্য সম্পর্ক চাই, মর্যাদাপূর্ণ সম্পর্ক চাই, যাতে ওই যে লেট লিভ, কারণ আমার বেশ কিছু কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, বিভিন্ন দেশেরও কিছু কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে। যদি সম্পর্ক ভালো থাকে তাহলে কিন্তু আমরা কিন্তু পরস্পর এই অঞ্চলের মানুষ কিন্তু লাভবান হতে পারে। আখেরে কিন্তু ওইরকম একটা জায়গায় আপনাকে যেতে হবে। কিন্তু এখনকার প্রেক্ষিতে দেশ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এখন যে জটিল সময়টা পার করছি, আমাদের ঐক্যের সেতু বন্ধনটা যত্ন করে আমাদের কিন্তু রক্ষা করা দরকার। জি, ধন্যবাদ সাইফুল হক। দর্শক, আপনারা দেখছিলেন আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা কতটুকু, কথা বলছিলেন দুজন বিজ্ঞ অতিথি, কথা বলছিলেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, কথা বলছেন মোহাম্মদ আতিকুর রহমান, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। দুজনের দিকে ধন্যবাদ জানাই। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে ছিলাম নুরুজ্জামান ইরা। রাজনীতি শেষ বলে কিছু নেই, একটি দলের ফিরে আসা নির্ভর করে জন আস্থা, নেতৃত্ব এবং সাংগঠনিক সক্ষমতা এবং সময়ের বাস্তবতার উপর। আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা কতটুকু, সেই উত্তর ভবিষ্যতে দেবে, তবে গণতান্ত্রিক রাজনীতিতে জনগণের রায় শেষ কথা। সেই বাস্তবের নিরিখে দুজন আজকে কথা বলছেন। দর্শক, আগামী দিনে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।